অনেক ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রবিবার, অক্টোবর মাসের 5 তারিখ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ আবারও হুঁশিয়ার করে দিয়েছেন হামাসকে যে যদি তারা কোনো না কোনো ভাবে হামাস যদি গাজার শাসন ভাবে অংশ নিতে চায় কিংবা শাসনের দায়িত্ব ধরে রাখতে চায় কিংবা শাসন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে তাদেরকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া হবে। সেটি তিনি আজকে সতর্কবার্তা দিয়েছেন। আর আপনারা জানেন আগামীকাল কায়রোতে শুরু হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন হামাসের প্রতিনিধির মধ্যে শান্তি বৈঠক, যদি যার মাধ্যমে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির সম্পাদন করা হবে। অর্থাৎ যুদ্ধবিরতি যেটি প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই দিয়েছেন ইসরায়েলের পরামর্শে, বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সলা পরামর্শের পর হোয়াইট হাউসে বসে। আর সেটি হচ্ছে 20 দফা। যদিও হামাস সেটি মেনে নিয়েছে, কিন্তু একটি ব্যাপারে হামাসের কিছুটা আপত্তির ভাব দেখা গেছে। যদিও সেটি হচ্ছে যে গাজার পরবর্তী শাসনের দায়িত্ব কাদের থাকবে। এ নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। টনি ব্লেয়ারের নেতৃত্বে যে কমিশন হচ্ছে, সেই কমিশনের কাজটা কি হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নিজেই জানিয়েছেন যে যে কমিশনটি হবে কিংবা যেটি যেই সংগঠনের মাধ্যমে কিংবা যেই অবকাঠামোর মাধ্যমে গাজা পুনর্নির্মাণ করা হবে এবং গাজায় আইন শৃঙ্খলা এবং গাজার নিয়ন্ত্রণ, যার যে কমিটি কিংবা যে যাদের হাতে যাবে, সেটির তদারক করার যে কমিটিটি গঠন করা হবে, সেটির চেয়ারম্যানের দায়িত্ব তিনি স্বয়ং পালন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সহযোগিতা করবেন ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে যে 20 দফা শান্তি চুক্তি যেখানে বলা, যেটা তার মধ্যে কিছু কিছু বিধি রয়েছে যার মাধ্যমে প্যালেস্টাইন, যে কথাটি আগে প্রচারিত হয়েছিল অনেকটা এবং কিছুটা আতঙ্ক সৃষ্টি করেছিল, সেটি হচ্ছে যে নতুন গাজায় যারা প্যালেস্টাইনে যারা আগে ছিলেন তারা ফিরে আসতে পারবেন কিনা। 20 দফা চুক্তিতে যে চুক্তির কথা বলা হচ্ছে এবং যে চুক্তিটা আগামীকাল আলোচনা হবে, শুরু হবে কায়রোতে, সেখানে কিন্তু এই এই কথাটি উল্লেখ রয়েছে যে গাজাবাসী যারা তাদের এলাকায় ফিরে যেতে চান তারা ফিরে যেতে পারবেন। তবে হামাসকে কোনোভাবেই গাজার নিয়ন্ত্রণে নেওয়া যাবে না এবং নিতে যে নিয়ন্ত্রণে আসার সুযোগও দেওয়া হবে না। তবে তার বিনিময়ে প্যালেস্টাইনের প্রতিনিধিরাই ভবিষ্যতে গাজা নিয়ন্ত্রণ করবেন, গাজার শাসনভারের দায়িত্ব নেবেন। তবে কবে নাগাদ সেটি হবে, সেটি কিন্তু এই চুক্তিতে কোনো উল্লেখ নেই। যদিও বলা হচ্ছে যে প্যালেস্টাইনেরই শেষ পর্যন্ত গাজার নিয়ন্ত্রণে থাকবেন, কিন্তু টনি ব্লেয়ার কমিশন কিংবা প্রেসিডেন্ট ট্রাম্প যে শান্তি চুক্তি দিয়েছেন, প্রস্তাব করেছেন যেটি নিয়ে আলোচনা হবে, তাতে কিন্তু কোনো সময়সীমা টাইম টেবিল উল্লেখ করা হয়নি। এবং আরেকটি কথা হচ্ছে হামাস রাজি হয়েছে কোনো শর্ত ছাড়াই জীবিত এবং মৃত সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য। তারা সেতে রাজি হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইসরায়েলও তাদের আক্রমণ কিছুটা কমিয়েছে। তবে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ দেওয়ার আগেই তারা যে আক্রমণ চালিয়েছে তাতে প্রায় 73 জন গাজাবাসী নিহত হয়েছেন। এ হচ্ছে সর্বশেষ অবস্থান। আগামীকাল শুরু হচ্ছে কায়রোতে সেই বৈঠক এবং সেই বৈঠকের উপরে সমগ্র মধ্যপ্রাচ্যের শান্তির অনেক কিছুই নির্ভর করছে। সেই বৈঠকে ইউনাইটেড আরব এমিরেটস, কাতার এবং ইজিপ্ট, মিশর, এই 3টি দেশ থাকবে। ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে আলোচনা শুরু হবে দুই দলের প্রতিনিধির মধ্যে, সেখানে তারা উপস্থিত থাকবেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ক্যালিফোর্নিয়ার গভর্নর কথা একটু আগেই, ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউজম তিনি বলেছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন। মামলার কারণটি হচ্ছে যে তার নির্দেশ অমান্য করে কিংবা তাকে অবগত না করে, যদিও তিনি স্টেট ট্রুপারের দায়িত্বে তিনি আছেন, ন্যাশনাল গার্ডের দায়িত্বে তিনি থাকেন, গভর্নরাই থাকেন স্টেটের ন্যাশনাল গার্ডের দায়িত্বে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেটিকে ফেডারেল আওতায় নিয়ে এসেছেন এবং প্রায় 350 ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডকে তিনি পাঠাচ্ছেন পোর্টল্যান্ডে, অরিগনের পোর্টল্যান্ড শহরে, সেখানে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। যদিও গতকাল একজন ফেডারেল বিচারক সেই ট্রাম্পের সেই অভিযানকে সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন 2 সপ্তাহের জন্য। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাতে কর্ণপাত করছেন না। তিনি অরিগনের ন্যাশনাল গার্ড ব্যবহার করছেন না, তিনি ক্যালিফোর্নিয়া থেকে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন, যাতে অরিগনের ন্যাশনাল গার্ডের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফেডারেল সরকার, ফেডারেল বিচারক, কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে
তিনি পাঠাচ্ছেন এখন ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডদেরকে, এবং এই জন্যই গভর্নর নিউজও তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। তবে কবে নাগাদ মামলাটি হবে সেটি অবশ্য বলা হয়নি, তার আগেই হয়তোবা ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডরা পোর্টল্যান্ড অরিগনে পৌঁছে যাবে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির অ্যাফোর্ডেবল হাউজিং, নিউ ইয়র্ক সিটির নির্বাচনে, আসন্ন মেয়রের নির্বাচনে যথেষ্ট গুরুত্ব পেয়েছে ইতিমধ্যেই, এবং এই বিষয়টি মূলত অ্যাফোর্ডেবল হাউজিং, কারণ নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ফ্রন্ট রানার হিসেবে যিনি, অর্থাৎ সম্মুখে যিনি রয়েছেন প্রতিদ্বন্দ্বিতা, সেই জোহরান মামদানি, তার নির্বাচনের বড় অংশই নির্ভর করিয়েছেন এই অ্যাফোর্ডেবল হাউজিং এর উপরে। কিন্তু সেই অ্যাফোর্ডেবল হাউজিং সম্পর্কে মেয়র পদপ্রার্থী মামদানির বক্তব্যের পরিপ্রেক্ষিতে মেয়র এরিক অ্যাডামসের অফিস থেকে অবশ্য আজকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই মেয়র এরিক অ্যাডামস, যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, যিনি ডেমোক্রেটিক প্রাইমারি এড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ছিল, করেছিলেনও তিনি, কিন্তু শেষ মুহূর্তে প্রত্যাহার করে নিয়েছেন গত সপ্তাহে। তিনি আজকে জানিয়েছেন, তার অফিস থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে 1.8 বিলিয়ন ডলার অগ্রিম প্রদান করা হয়েছে নিউ ইয়র্ক শহরে অ্যাফোর্ডেবল হাউজিং এর ব্যবস্থাটি ত্বরান্বিত করার জন্য, অ্যাফোর্ডেবল হাউজিং এর নির্মাণ প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার জন্য আরো অতিরিক্ত 1.8 বিলিয়ন পাঠানো দেওয়া হয়েছে যারা এই এই অ্যাফোর্ডেবল হাউজিং নির্মাণ করছে তাদেরকে। এবং এর ফলে নতুন ভাবে নিউ ইয়র্ক শহরে 6,000 আরো অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিট নির্মাণের কাজটি দ্রুততার সাথে শেষ হবে। তবে সময়সীমা বলা হয়নি, বলা হচ্ছে আগামী 2 বছরের মধ্যে এই নতুন 6,500 প্রায় 6,000 অ্যাফোর্ডেবল হাউজিং নিউ ইয়র্ক শহরের হাউজিং এর সাথে সম্পৃক্ত হবে। মেয়র এরিক অ্যাডামস আরো বলেছেন যে তিনি মেয়রের দায়িত্বভার গ্রহণের পর তার প্রশাসনের মূল দিক ছিল যে নিউ ইয়র্ক শহরে অ্যাফোর্ডেবল হাউজিং নির্মাণ করা, এবং যারা গৃহহীন রয়েছে তাদেরকে সেই গৃহহীন অবস্থা থেকে তাদেরকে বাড়িতে পাঠানোর যে কর্মসূচি মেয়র গ্রহণ করেছিলেন, তার মাধ্যমে ইতিমধ্যেই 16,800 পরিবারকে শেল্টার থেকে, অর্থাৎ গৃহহীনদের যে আশ্রয় কেন্দ্র সেখান থেকে সরিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়েছে। এবং এর পাশাপাশি প্রায় 28,000 অ্যাফোর্ডেবল ইউনিট কে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, 29,000 অ্যাফোর্ডেবল ইউনিট। আপনারা জানেন নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্ক সিটিতে অন্তত কোনো বড় ভবন তৈরি করতে গেলে, যেখানে বাসভবন অ্যাপার্টমেন্ট থাকে, সেখানে কিছু একটা অংশ অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য আলাদা করে রাখতে হয়, যাতে অ্যাফোর্ডেবল হাউজিং এর লটারির মাধ্যমে সেখানে নিউ ইয়র্কবাসী সেই বাসভবন গুলোতে বসবাসের সুযোগ পান। এবং সেই ধরনের মেয়র এরিকার প্রায় 29,000 অ্যাপার্টমেন্ট অ্যাফোর্ডেবল হাউজিং সংযুক্ত হয়েছে নিউ ইয়র্ক সিটির আবাসিক মার্কেটে। এবং তার জন্য মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে তার প্রশাসনিক এই কাজটা শুরু করেছিল দায়িত্বভার গ্রহণের পর 2021 সালের জানুয়ারি মাসে। এর পাশাপাশি মেয়র এরিক অ্যাডামসের অফিস থেকে আরো জানানো হয়েছে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি তাদের আয়ত্তে যে সমস্ত অ্যাপার্টমেন্ট গুলো রয়েছে সেগুলিকেও সংশোধন, পরিবর্তন এবং নতুন ভাবে বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস সংযুক্তির কার্যক্রম শুরু করেছেন ইতিমধ্যে। এবং বেশ কিছু অ্যাপার্টমেন্ট ইতিমধ্যেই বাসভবনের যোগ্য করে তুলেছে, যেগুলো অনেক দিন খালি পড়েছিল। নিউ ইয়র্ক সিটি হাউজিং কর্তৃপক্ষের গাফিলতির কারণে অনেক হাউজিং, অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য কিংবা নাইচা যেটাকে বলা হয়, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি লটারিতে আবেদন করে বছরের পর বছর অপেক্ষা করার পরও অনেকের পক্ষে এই ধরনের অ্যাপার্টমেন্টে বাস করার সুযোগ হয়নি, শুধুমাত্র সিটি প্রশাসনের একটি অংশের গাফিলতি। এবং এই অ্যাপার্টমেন্ট গুলি দীর্ঘদিন ধরে খালি পড়েছিল, আর সেগুলিকেও এখন এই আওতায় নিয়ে আসা হয়েছে, যাতে জরুরি ভিত্তিতে সেগুলোতে নতুন লোকদের বাসস্থানের সুযোগ করে দেওয়া হয়। নিউ ইয়র্ক সিটিতে বিনা ঘোষণায় 50টি, 54টি বলা হচ্ছে যদিও, 50-এর বেশি স্টারবাকস আকস্মিক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বাড়ির মালিকরা তাদেরকে সামান্যতম নোটিশ প্রদান করা হয়নি এই স্টারবাকস এর অফিসগুলো বন্ধ করে ব্যবসা বিপণীগুলো বন্ধ করে দেওয়ার সময়, এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কর্মরত শ্রমিকরা।
এবং সেই জন্য নিউ ইয়র্ক সিটি সেই স্টারবাকস প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন। সেই প্রতিষ্ঠানের কর্মচারী যারা ইতিমধ্যেই চাকরিচ্যুত হয়েছেন, যদিও নিউ ইয়র্ক সিটিতে একটি বিধান রয়েছে যে এই ধরনের চেইন স্টোর যারা, তারা যদি তাদের কর্মচারী স্টোর বন্ধ করে দেয়, তাহলে কর্মচারীদের সেই একই চেইনের মালিকানাধীন অন্যান্য বিপণীগুলোতেও অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ করে দিতে হবে। কিন্তু স্টারবাকস কর্তৃপক্ষ সেটিকে অবজ্ঞা করায় নিউ ইয়র্ক সিটি প্রশাসন স্টারবাকসের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে। তবে এই 54টি স্টোর বন্ধ হওয়ার ফলে কি পরিমাণ মানুষ চাকরিচ্যুত হয়েছে সেটি অবশ্য সিটি কিংবা স্টারবাকসের পক্ষ থেকে জানানো হয়নি। স্টারবাকস বলেছে গত 26শে সেপ্টেম্বরের মধ্যে তারা প্রায় 400 স্টোর সমগ্র যুক্তরাষ্ট্রে বন্ধ করে দিয়েছে, যার মধ্যে 54টি ছিল নিউ ইয়র্ক সিটিতে। তবে ল্যান্ডলর্ডদের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে যে অনেক ল্যান্ডলর্ডই জানেন না যে তাদের ভাড়াটিয়া হিসাবে যারা স্টারবাকস গুলো ব্যবসারত ছিল, তারা আকস্মিকভাবে দেওয়ালে দরজায় নোটিশ লাগিয়ে দিয়ে স্টোর বন্ধ করে দিয়েছে। একটি রিয়েল এস্টেট বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে যে ল্যান্ডলর্ডকে অবহিত করা, কিন্তু সেই কাজটি স্টারবাকস কর্তৃপক্ষ করেনি যদিও। তবে ল্যান্ডলর্ডরা এই ব্যাপারে আইনগত কোনো ব্যবস্থা নেবে কিনা সেই বিষয়টি অবশ্যই এখনো পরিষ্কার করা হয়নি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যে আহ, নিউ ইয়র্ক এমটি, আপনারা জানেন দিন কয়েক আগে আমরা এই অনুষ্ঠানে জানিয়েছিলাম যে আগামী জানুয়ারির 1 তারিখ থেকে খুব সম্ভবত নিউ ইয়র্ক শহরে সাবওয়ে এবং বাস ভাড়া এবং একই সাথে ব্রিজ এবং টানেলের টোল বাড়ানো হচ্ছে। $3 হচ্ছে সাবওয়ে এবং বাস ভাড়া, এবং ব্রিজ নির্বিশেষে টোলের ভাড়া বা ফিও বাড়ানো হচ্ছে। কিন্তু আজকে এমটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদিও তারা $449 মিলিয়ন আগস্ট মাস পর্যন্ত সংগ্রহ করেছেন এই কনজেশন টোল, ম্যানহাটনের কনজেশন টোলের মাধ্যমে, যেটি তারা নির্ধারণ করে রেখেছিলেন নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থাকে এবং বাস সার্ভিসকে আরো উন্নত করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটি এমটিএ কর্তৃপক্ষ বাস এবং সাবওয়ের ভাড়া বাড়াতে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমালোচনার জবাবে তারা বলেছেন যে যদিও তারা $449 মিলিয়ন কনজেশন টোলের মাধ্যমে আদায় করতে সক্ষম হয়েছে, কিন্তু প্রায় প্রতি বছরই গড়পড়তায় নিউ ইয়র্ক সিটি এমটিএ কর্তৃপক্ষ, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি, তাদের সাবওয়ে ভাড়া এবং টোল ফাঁকি দেওয়ার কারণে মিলিয়ন $1 বিলিয়ন মতন তাদের লোকসান হয়। এর মধ্যে প্রায় $700 বেশি তারা লোকসানে পড়েন বিনা ভাড়ায় সাবওয়ে এবং বাস যাত্রীদের মধ্যে কারণে, এবং বাকি প্রায় $300 মিলিয়ন তারা টোল এবং ব্রিজের টোলের মাধ্যমে, তারা টোল না দিয়ে যারা যান কিংবা বিভিন্ন জালিয়াতির আশ্রয়ের মাধ্যমে টোল দেওয়াকে উপেক্ষা করেন, তাদের কাছ থেকে প্রায় $300 মিলিয়ন বঞ্চিত হন আয় থেকে এমটি কর্তৃপক্ষ। এবং সেটি তারা আজকে জানিয়েছেন যে কেন তাদের ভাড়া বাড়াতে হচ্ছে, যদিও তারা বলেছেন যে প্রায় প্রতি 2 বছর পর পর আপাতত তারা সাবওয়ে বাড়াচ্ছে, এবং তা কখনোই 5% কিংবা 7%-এর বেশি নয়। নিউ ইয়র্ক সিটির মেয়রের নির্বাচনে যিনি সম্মুখ সারিতে রয়েছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে এখনো বিবেচিত হচ্ছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে 20%-এরও বেশি সমর্থনে এগিয়ে রয়েছেন জরিপে, সেই জোহরাল মামদানি ইহুদি সম্প্রদায়ের সাথে তার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, এবং এই জন্য তিনি দিন কয়েক আগে ব্রুকলিনে একজন চিত্র নির্মাতা, ইহুদি সম্প্রদায়ভুক্ত একজন চিত্র নির্মাণ বাড়িতে সমবেত হয়েছিলেন। সেখানে প্রায় 60 জন আরো অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের লোকজন ছিলেন। সিএনএন কাছ থেকে নাম না প্রকাশ করার স্বার্থে সেই সভায় উপস্থিত একজন জানিয়েছেন যে যদিও জোহরাল মামদানি সমর্থকদের মধ্যে অনেকেই ধর্মকর্ম পালনের ব্যাপারে তেমন আগ্রহী নন, এই কথাটি অবশ্য তারা বলেছেন, কিন্তু যে ইহুদি সম্প্রদায় যারা সেখানে ছিলেন তাদের অনেকেই তাদের ধর্ম পালনের ব্যাপারে অত্যন্ত কঠোর নিয়মাবলী অবলম্বন করে থাকেন, এবং তারা এর আগেও আগস্ট মাসে একটি বৈঠকে তারা জোহরাল মামদানিকে প্রশ্ন করেছিলেন যে নিউ ইয়র্ক সিটির সিনেগাগ গুলো, যেগুলি ইহুদি সম্প্রদায়ের প্রার্থনার কেন্দ্র হিসাবে বিবেচিত, সিনেগাগ গুলি যদি আক্রান্ত হয় তাহলে তিনি সেখানে পুলিশ মোতায়েন করবেন কিনা তাদের নিরাপত্তার জন্য। এবং জোহরান মামদানি অবশ্য বলেছিলেন তিনি অবশ্যই পুলিশ মোতায়েন করবেন, কিন্তু তা সত্ত্বেও জোহরান মামদানির বিভিন্ন কর্মসূচি যেগুলি সাম্প্রতিককালে বেশ ফলাও করে আসতে শুরু করেছে,
সমালোচনার মুখোমুখি হচ্ছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে। সেই জন্য ইহুদি সম্প্রদায়ের লোকজন তাকে প্রশ্ন বলে জর্জরিত করছে সেই বৈঠকে। তবে জানানো হয়েছে যে সেই বৈঠকের অনেকেই যারা উপস্থিত ছিলেন তাদের অনেকেই জোহরান মামদানির বক্তব্য শুনেছেন, কিন্তু তারা তাদের সমর্থনটি প্রকাশ্যে জানাননি তখনো পর্যন্ত। তারা শুনেছেন জোহরান মামদানির বক্তব্য, নিউ ইয়র্ক সিটিকে তিনি কিভাবে পরিচালনা করবেন মেয়র নির্বাচিত হলে। আপাতত এখানে শেষ করি আজকে, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, আপনি যেটা আমরা আলোচনা করছিলাম শিকাগোর যে বিষয়টি, এই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে বলছেন যে ক্রিমিনাল যারা তাদেরকে ধরা হবে, কিন্তু আপনি দেখেছেন যে এখানে ইভেন অপ্রাপ্ত বয়স্কদের উপরে অভিযান চালানো হয়েছে, এবং গভর্নর কি বলেছেন এটা দেখেছেন? ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যিনি প্রধান, তিনি কোনো প্রকার জবাবদিহিতে বিশ্বাস করেন না, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আইনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে উপেক্ষা করার চেষ্টা করছেন। তার একটি উদাহরণ আজকে দেই, যে ফেডারেল বিচারক গতকাল যে নিষেধাজ্ঞাটি জারি করেছিলেন 2 সপ্তাহের জন্য, যে পোর্টল্যান্ডের অর্থাৎ অরিগনের যে ন্যাশনাল গার্ড আছে তাদেরকে ব্যবহার করা যাবে না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে পাশ কাটিয়ে ক্যালিফোর্নিয়া থেকে ন্যাশনাল গার্ড নিয়ে আসছেন অরিগনে। অর্থাৎ কারণ বিচারক রায় দিয়েছেন, নাকচ নিষেধাজ্ঞা দিয়েছেন অরিগনের ন্যাশনাল গার্ড ব্যবহার করা যাবে না, কিন্তু বিচারক তো বলেনি যে অন্য কোনো স্টেটের ন্যাশনাল গার্ড ব্যবহার করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা এটিকে ব্যবহার করছেন অন্য স্টেট থেকে নিয়ে এসে। আরেকটি ব্যাপার যে এই অনুষ্ঠানের দিন কয়েক আগে আমি বলেছিলাম যে শিকাগোতে তারা ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করছেন অভিবাসীদের ধরার জন্য, অভিবাসীদের গ্রেফতার করার জন্য। তবে মোটামুটি যে বিষয়টি সব মিডিয়াতে আসছে সেটি হচ্ছে যে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের নামে ট্রাম্প প্রশাসন, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যারা এই বিষয়টি তদারক করে থাকে, তারা একটা ভীতির সঞ্চারের চেষ্টা করছে অভিবাসীদের মধ্যে, এবং এ কাজে তারা অনেকটা সফল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আসলে এই ভীতির যে ব্যাপারটা দিনে দিনে ছড়িয়ে যাচ্ছে। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান আপনাকে।